আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি রাহাত আর আমি সুমাইয়া। শুনছেন আপনারা মিরপুর নিউজ 360 পডকাস্ট। শুরুতেই ছোট্ট একটা রিমাইন্ডার, আমাদের ফেসবুক পেজ মিরপুর নিউজ 360 লাইক করতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেল মিরপুর নিউজ 360 সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন এপিসোডগুলো সবার আগে পেয়ে যান। আজকের আলোচনাটা একটু অন্যরকম, তাই না? আমরা একটা নির্দিষ্ট পরিবারের দেওয়া কিছু তথ্য খতিয়ে দেখছি। অভিযোগটা বেশ গুরুতর। ঢাকার মিরপুরে একটা বাড়ি নাকি দীর্ঘ 7 বছর ধরে দখল করে রাখা হয়েছে। হ্যাঁ, এবং শুধু দখল নয়, ওই পরিবারের ওপর নাকি চরম নিপীড়নও চালানো হয়েছে। ঠিক, এর সঙ্গে আবার ক্ষমতার অপব্যবহার, আইনি লড়াইয়ের চেষ্টা কিন্তু কোনো ফল না পাওয়া, এরকম অনেক কিছু জড়িয়ে আছে বলে মনে হচ্ছে। একদম। আমাদের হাতে যে বিবরণটা আছে সেটা ওই ভুক্তভোগী পরিবারেরই দেওয়া। তারা বলছেন 2009 সাল থেকে শুরু করে, একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে একেবারে এখন পর্যন্ত তারা কিভাবে নিগ্রহের শিকার হয়েছেন। তো আমরা চেষ্টা করব এই বর্ণনার গভীরে যেতে, ঠিক কি ঘটেছিল, কেন ঘটেছিল, আর এই ঘটনাটা আমাদের আসলে কি নিয়ে ভাবতে বাধ্য করে। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। বিবরণ অনুযায়ী ঘটনার শুরুটা তো বললেন 2009 সালের দিকে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলো। হ্যাঁ, তখন থেকেই নাকি মিরপুর এলাকায় জহিরুদ্দিন মাতুব্বর নামে একজনের প্রভাব খুব বাড়তে শুরু করে। জহিরুদ্দিন মাতুব্বর, বিবরণে কি এনার অন্য কোনো পরিচয় দেওয়া আছে? আছে। তাকে স্থানীয় এমপির আত্মীয় হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগটা হলো তিনি, তার ছেলে সিফাত আর তাদের ম্যানেজার রফিক মিলে মিরপুর 12 নম্বর এলাকায় একটা ক্ষমতার বলয় তৈরি করেছিলেন। ক্ষমতার বলয় কিরকম? অভিযোগগুলো বেশ মারাত্মক। যেমন ধরেন, নিজস্ব বাহিনী রাখা, সাধারণ মানুষের উপর চড়াও হওয়া, এমনকি জোর করে জমি দখল করা। ও, বলা হচ্ছে মিরপুর 12 নম্বর এলাকাটা একরকম তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। আচ্ছা, আর এই নির্দিষ্ট বাড়িটার ঘটনা যেটা নিয়ে আমরা আজ কথা বলছি, সেটা শুরু কবে থেকে? সেটা শুরু 2017 সালে। ঠিকানাটাও দেওয়া আছে বিবরণে। মিরপুর 12, ব্লক সি, রোড 18, বাসা 29। এই বাড়িটা নিয়েই সমস্যা। সমস্যাটা ঠিক কি? অভিযোগটা কি? অভিযোগটা হলো, বাড়ির মালিক ছিলেন সোলাইমান খান। তার কাছ থেকে প্রথমে 2টো ফ্ল্যাট কেনার আগ্রহ দেখায় অভিযুক্তরা, কিন্তু পরে ধীরে ধীরে পুরো বাড়িটাই তারা অবৈধভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পুরো বাড়িটা? হ্যাঁ, পুরো বাড়ি। এবং শুধু নিয়ন্ত্রণ না, তারা নাকি 2017 থেকে 2024 টানা 7 বছর এই বাড়ির সব ভাড়া আদায় করেছে আর বাড়িটা ভোগ দখল করেছে। 7 বছর? এটা তো অনেক লম্বা সময়। এই সময়টায় মূল মালিক সুলাইমান খান আর তার পরিবারের কি অবস্থা হয়েছিল? কি আর হবে, বিবরণ অনুযায়ী তাদের অবস্থা খুবই খারাপ ছিল। অমানুষিক অত্যাচার, নানা রকম হয়রানি, এগুলো নাকি চলতেই থেকেছে। আর ক্ষমতার অপব্যবহারের কথাও বলা হয়েছে। বেশ কিছু উদাহরণও আছে, যেমন নিজেদের লোক বা ধরেন ক্যাডার বাহিনী তো ব্যবহার করেছেই, তার সাথে পুলিশ, আনসার, এমনকি আর্মি সদস্যদের নাম ব্যবহার করে প্রভাব খাটানোর কথাও বলা হয়েছে। আর্মি পর্যন্ত বলেন কি? এটা তো সাধারণ ব্যাপার না। না, মোটেও না। যদিও এগুলো সবই অভিযোগ, কিন্তু অভিযোগগুলো খুবই সিংহীন। এছাড়া আর কোনোভাবে চাপ দেওয়া হয়েছিল? হ্যাঁ, চাপটা নাকি নানা দিক থেকে এসেছে। যেমন একটা সংবাদপত্রের কথা বলা আছে, দৈনিক তৃতীয় মাত্রা। আচ্ছা, এটাকে আওয়ামী লীগপন্থী বলে উল্লেখ করা হয়েছে বিবরণে। তো সেই পত্রিকা ব্যবহার করে নাকি ওই পরিবারের বিরুদ্ধে খারাপ খবর ছাপানো হয়েছিল। চরিত্র হননের চেষ্টা আর কি। অনেকটা তাই, সামাজিক চাপ তৈরি করা। শুধু তাই না, তাদের ক্ষমতা নাকি এত দূর ছিল যে তারা বাড়ির বিদ্যুৎ, পানির লাইন পর্যন্ত কেটে দিতে পেরেছিল। ভাবা যায় কি অসহায় অবস্থা। আচ্ছা, এই বাড়িটার মালিকানা নিয়ে কি আগে থেকে কোনো ঝামেলা ছিল? এই জহির মাতুব্বরের দখলের পেছনে কি কোনো যুক্তি সুযোগ ছিল? এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। বিবরণ বলছে, বাড়ির মূল মালিক সোলাইমান খান, তিনি 2010 সালে ব্র্যাক ব্যাংক থেকে লোন নিয়েছিলেন 44,20,000 টাকা। ও, ব্যাংক লোন? হ্যাঁ, এটাকে ডিড অফ মর্টগেজ বলে। বাড়িটা আসলে ব্যাংকের কাছে বন্ধক ছিল। আচ্ছা। আর সবচেয়ে জরুরি তথ্য হলো, সোলাইমান খান কিন্তু এই লোনের একটা বড় অংশ 32 লাখ টাকা শোধও করে দিয়েছিলেন। তাহলে তো দখলের প্রশ্নই আসে না, যদি মালিক লোন শোধ করছেন। ঠিক। এই তথ্যটা জহির মাতুব্বরের দখলের বৈধতা নিয়ে একটা বিরাট প্রশ্ন তুলে দেয়, তাই না?
বন্ধকি সম্পত্তি, মালিক লোন শোধ করছেন, সেটা অন্য কেউ দখল করে কিভাবে? নিশ্চয়ই সোলাইমান খানের পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল। এত বছর ধরে তো চুপ করে থাকার কথা না। হ্যাঁ, চেষ্টা তো তারা অবশ্যই করেছিল। 2018 সাল থেকেই তারা জহির মতব্বরের বিরুদ্ধে থানায় নাকি বেশ কয়েকটা জিডি করে। জিডি মানে জেনারেল ডায়েরি? হ্যাঁ, যেমন 25শে সেপ্টেম্বর 2018-তে পল্লবী থানায় একটা জিডি করা হয়। সেটা নম্বরও আছে 1889। পুলিশ নাকি একটা 160 ধারা নোটিশও দিয়েছিল এর ভিত্তিতে। ও, তাহলে তো পুলিশ কিছু একটা করেছিল। ওই পর্যন্তই। এর কিছুদিন পর 17 অক্টোবর 2018-তে আর একটা জিডি করা হয়। কিন্তু অভিযোগকারীদের মূল কষ্টটা হলো এই জিডি বা অভিযোগের পর পুলিশ প্রশাসন আর কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা নেয়নি। আচ্ছা, জিডি তো শুধু ইনফর্ম করা, এরপর তো তদন্ত হওয়ার কথা। সেটাই, কিন্তু হয়নি বলেই অভিযোগ। আচ্ছা, তারা কি অন্য কোথাও গিয়েছিল, মানে পুলিশ ছাড়া? হ্যাঁ, গিয়েছিল। যেমন 11 এপ্রিল 2018-তে তারা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছে একটা আবেদন করে। গৃহায়ন কর্তৃপক্ষ কেন? আবেদনটা ছিল যে বাড়িটার মালিকানা বা হস্তান্তর নিয়ে কোনো প্রক্রিয়া যেন আপাতত বন্ধ রাখা হয়, কিন্তু তাতেও নাকি কোনো লাভ হয়নি। মানে সব চেষ্টাই বিফলে যাচ্ছিল। হ্যাঁ। হ্যাঁ, আর এই সব কিছুর মধ্যে একটা খুব দুঃখের ঘটনা ঘটে। 2019 সালের 1 অক্টোবর বাড়ির মালিক মোহাম্মদ সুলাইমান খান তিনি মারা যান। আহা। এই লড়াই আর হয়রানির মধ্যে। হ্যাঁ। তখন তো পুরো চাপটা তার পরিবারের ওপর এসে পড়ে। আচ্ছা, ব্র্যাক ব্যাংকের কথা বলছিলেন, বাড়িটা তো তাদের কাছে মর্টগেজ ছিল, তারা কি করল? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবারটি নাকি ব্যাংকে সব জানায়, এমনকি একটা দেওয়ানি মামলাও করে। নম্বর 1065/2021, সেখানে ব্যাংকে পার্টিও করা হয়, সাহায্য চাওয়া হয়। তো ব্যাংক সাহায্য করল? অভিযোগ হলো ব্যাংক কোনো সাহায্য করেনি। কেন করেনি সেটা অবশ্য পরিষ্কার না। হতে পারে তাদের কোনো আইনি সীমাবদ্ধতা ছিল বা অন্য কোনো কারণ। কিন্তু একজন ঋণগ্রহীতা যখন এমন বিপদে, তখন ঋণদাতা ব্যাংকের তো একটা ভূমিকা থাকার কথা, তাই না? সেটাই, তাদের ভূমিকাটা ঠিক কি হওয়া উচিত সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এই দীর্ঘ আইনি লড়াই, হতাশা, এর মধ্যেই তো 2024 সাল চলে এলো। দেশে একটা বড় রাজনৈতিক পরিবর্তন হলো। বিবরণ বলছে অগাস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর জহির মাতব্বর নাকি পালিয়ে যান, আত্মগোপন করেন। হ্যাঁ, বিবরণে তেমনই লেখা। তো তখন মনে হতে পারে যে আচ্ছা, এবার হয়তো পরিবারটা একটু স্বস্তি পাবে। তাই তো মনে হওয়ার কথা। কিন্তু ঘটনা নাকি উল্টো দিকে মোড় নেয়, আরও খারাপ হয়। মানে পালিয়ে যাওয়ার পরেও? জহির মাতব্বর আত্মগোপনে গেলেও তার ছেলে সিফাত আর ম্যানেজার রফিক তারা নাকি সক্রিয় ছিল। সরকার পতনের মাসখানেক পরেই, মানে 9 সেপ্টেম্বর 2024, তাদের নেতৃত্বে একদল লোক আবার ওই পরিবারের ওপর হামলা চালায়। আবার হামলা? পরিবারটি যথানীতি থানায় জানায়, কিন্তু এবারও পুলিশ আসেনি এরকমই দাবি করা হয়েছে। তার মানে ক্ষমতার পালাবদল হলো, কিন্তু তাতেও নিরাপত্তা এলো না, উল্টো হামলা। পরিস্থিতি সম্ভবত আরও খারাপ হয় এরপর, কারণ এর মাস 5 পর, মানে এই তো জানুয়ারির 12 তারিখ 2025 সাল, তখন নাকি আর একটা বড় হামলা হয়। এবার জহির মাতুব্বরের ছেলে আর 80-90 জনের একটা দলবল নিয়ে এসে বাড়িতে চড়াও হয়। 80-90 জন? হ্যাঁ, অভিযোগটা হলো তারা বাড়ির জিনিসপত্র লুট করে আর সোলাইমান খানের বিধবা স্ত্রীকে খুব মারধর করে, তার হাত ভেঙে দেয়। বলেন কি? এটা তো ভয়ঙ্কর। এই ঘটনার পরেও থানায় অভিযোগ করা হয়। এবার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, পরিদর্শন করেছে, কিন্তু কোনো মামলা নেয়নি বা আইনি ব্যবস্থা নেয়নি। বিবরণে অন্তত এমনটাই দাবি করা হয়েছে। অবিশ্বাস্য। পুরো ঘটনাটা শুনে মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন চলছে তো চলছেই। 7 বছরের দখল, মালিকের মৃত্যু, ক্ষমতার পালাবদল, তারপরও আবার হামলা, লুটপাট, মারধর, আর পুলিশ বা প্রশাসন কিচ্ছু করছে না, মানে অভিযোগ অনুযায়ী। হ্যাঁ, অভিযোগগুলো তো সেদিকেই আঙ্গুল তুলছে। এই ঘটনা থেকে কিন্তু অনেকগুলো দিক নিয়ে ভাবা যায়, তাই না? অবশ্যই। প্রথম যে জিনিসটা চোখে পড়ছে সেটা হলো এই যে রাজনৈতিক যোগাযোগ বা প্রভাবশালীদের আত্মীয়, এই পরিচয়টা কিভাবে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। ঠিক, এখানে বারবার বলা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় এমপির আত্মীয়। যদি এটা সত্যি হয়, তাহলে এই সম্পর্কটাই হয়তো তাকে বা তার লোকদের একটা সুরক্ষা দিয়েছে, বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার সুযোগ করে দিয়েছে। দ্বিতীয়ত, এই যে প্রাতিষ্ঠানিক ব্যর্থতার অভিযোগ,
বারবার জিডি করা হলো, গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে যাওয়া হলো, কিন্তু কোনো প্রতিকার নেই। হ্যাঁ, এটা খুবই চিন্তার বিষয়। মানুষ যাবে কোথায়? আইন প্রয়োগকারী সংস্থা যদি ব্যবস্থা না নেয়, সেটা কি স্রেফ গাফিলতি নাকি কোনো চাপ ছিল? সাধারণ মানুষের জন্য রাষ্ট্রের যে সুরক্ষা বলয়, সেটা কতটা দুর্বল হতে পারে, এটা তারই একটা উদাহরণ মনে হচ্ছে। আর ব্র্যাক ব্যাংকের ভূমিকাটাও তো অদ্ভুত লাগছে। এত বড় একটা প্রতিষ্ঠান, তাদের কাছে মর্টগেজ করা সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। ঠিক, তাদের ভূমিকাটা কি? শুধুই লোন দেওয়া নেওয়া, নাকি গ্রাহকের বিপদে পাশে দাঁড়ানোরও একটা দায় থাকে? তাদের ঠিক কি সীমাবদ্ধতা ছিল, সেটাও জানা দরকার। আর রাজনৈতিক পালাবদলের ব্যাপারটা, অভিযুক্ত ব্যক্তি প্রথমে পালিয়ে গেল, কিন্তু তার নেটওয়ার্ক ঠিকই থাকলো, হামলাও চলল। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। মানে ক্ষমতার শীর্ষে পরিবর্তন এলেও মাঠ পর্যায়ে যে ক্ষমতার পুরনো কাঠামো বা নেটওয়ার্ক, সেগুলো হয়তো অত সহজে ভাঙে না, বা হয়তো দ্রুতই আবার গুছিয়ে নেয় নিজেদের। সেটাও হতে পারে। এই ঘটনাটা সেই জটিল বাস্তবতায় দেখাচ্ছে। আর একটা ব্যাপার হলো, এই যে দীর্ঘসূত্রিতা, 7 বছর ধরে একটা পরিবার এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এর মানসিক, শারীরিক, আর্থিক চাপটা একবার ভাবুন। সোলাইমান সাহেবের মৃত্যুর পেছনেও কি এই চাপের কোনো ভূমিকা ছিল? কে জানে। সেটা তো বলা মুশকিল, তবে দীর্ঘস্থায়ী স্ট্রেস যে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, তা তো আমরা জানি। সব মিলিয়ে এই ঘটনাটা কি শুধুই মৃত্যুর একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা আরও বড় কোনো সমস্যার একটা উদাহরণ? এরকম তো প্রায় শোনা যায়, জমি দখল, বাড়ি দখল, প্রভাবশালীদের দাপট। আমারও মনে হয় এটাকে একটা বৃহত্তর চিত্রের অংশ হিসেবে দেখাই ঠিক হবে। বাংলাদেশে ভূমি বিরোধ, ক্ষমতার অপব্যবহার করে সম্পত্তি দখল, বিচারের দীর্ঘসূত্রিতা বা নিষ্ক্রিয়তা, এগুলো তো বেশ পরিচিত সমস্যা, তাই না? হ্যাঁ, লীলাসাফ। এই বিবরণটা সেই সমস্যাগুলোকেই খুব স্পষ্টভাবে আমাদের সামনে নিয়ে এসেছে। এটা একটা কেস স্টাডি হতে পারে, যা দেখায় যে ব্যবস্থার ফাঁকফোকর আর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে কিভাবে কেউ কেউ যুগে যুগে ধরে পার পেয়ে যায়, বা অন্তত অভিযোগটা সেরকমই। তাহলে যদি আমরা পুরো বিষয়টাকে একটু গুছিয়ে বলি, মিরপুরের একটা বাড়ি 7 বছর ধরে দখল, একটা পরিবারের সীমাহীন দুর্ভোগের অভিযোগ, এর সাথে জড়িয়ে আছে স্থানীয় প্রভাবশালীদের নাম, ক্ষমতার ব্যবহার, আইনি লড়াইয়ে বাধা, এমনকি রাজনৈতিক পালাবদলের পরেও হিংসা আর বিচার না পাওয়ার অভিযোগ। একদম। আর পুরো সময়টায় ভুক্তভোগী পরিবারটি রাষ্ট্রের কাছ থেকে কোনো সুরক্ষা বা সাহায্য পায়নি বলেই জানাচ্ছে, যা ন্যায় বিচার পাওয়ার আশাকে প্রায় অসম্ভব করে তুলেছে তাদের জন্য। আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, ক্ষমতার কেন্দ্রীভবনের বিপদ, এগুলো সব স্পষ্ট হয়ে ওঠে। এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যখন একজন সাধারণ মানুষ এরকম শক্তিশালী প্রতিপক্ষের শিকার হন আর রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো থেকে সাহায্য পান না, তখন তাদের যাওয়ার জায়গাটা কোথায়? ন্যায় বিচার পাওয়ার উপায়টা আসলে কি? এবং এর সাথে আরেকটা প্রশ্ন আসে, সরকার বদলালে কি রিয়েলমি মাঠ পর্যায়ে সাধারণ মানুষের বিচার পাওয়ার সুযোগ বাড়ে, নাকি মূল সমস্যাগুলো, মানে ক্ষমতার অপব্যবহার, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, প্রভাবশালীদের নেটওয়ার্ক, এগুলো এতটাই গভীরে যে ক্ষমতার পালাবদলও সেগুলোকে সহজে নাড়া দিতে পারে না? এই প্রশ্নগুলো সত্যিই ভাবার মতো। আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আর যদি আপনাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ খবর বা তথ্য থাকে যা আমাদের পডকাস্টে প্রচার করতে চান, তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। খুব সহজ, আমাদের ফেসবুক পেজ মিরপুর নিউজ 360-এ মেসেজ করুন। আপনার পাঠানো খবর আমরা যাচাই করে আমাদের পডকাস্টে প্রচার করব। তাহলে আর দেরি কেন? এখনই আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, নিরাপদ থাকুন।